যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইস্টবেঙ্গল দল মোহনবাগানের মতো দল বানাতে পারে না কেন? এই বিষয়টা বুঝতে গেলে আজ থেকে 5 বছর আগে যখন ইস্টবেঙ্গল দল প্রথম আইএসএল খেললো এবং মোহনবাগানও সেই বছর যখন ফার্স্ট আইএসএল খেললো সেই সময় থেকে কিন্তু বিচার করতে হবে। মোহনবাগান দল যেটা করলো, তারা এটিকে গোষ্ঠী বা আরপিএসজি গ্রুপের সঙ্গে তাদের দলটাকে মার্চ করে নিল। এর ফলে মোহনবাগান হয়ে গেল এটিকে মোহনবাগান। আর অন্যদিকে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে বলে যে প্রস্তাবটা তারা বারবার বলছিল আমরা আইএসএল খেলবো, তারা কিন্তু আলটিমেটলি আইএসএল খেলে এবং তারা সি সিমেন্টকে সঙ্গে নিয়ে আইএসএল খেলতে আসে। এই সি সিমেন্ট কিন্তু ইস্টবেঙ্গলকে সবথেকে বড় ম্যানেজার রবি ফাউলারকে এনে দিয়েছিল, যে ইংলিশ প্রিমিয়ার লিগের সবথেকে বড় লেজেন্ড প্লেয়ারগুলোর মধ্যে একজন। সেই ধরনের প্লেয়ারকে ম্যানেজার হিসেবে এনেছিল। রবি ফাউলারের যদিও ম্যানেজার হিসেবে খুব একটা অভিজ্ঞতা ছিল না, কিন্তু রবি ফাউলার ইন্ডিয়া এসেছে এইটা কিন্তু একদম বিদ্যুতের মতো ছড়িয়ে গেল। একদম সকলের মুখে মুখে কথাটা শোনা যাচ্ছিল রবি ফাউলার এই ইস্টবেঙ্গল দলের ম্যানেজার হিসেবে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দল ভালো পারফরমেন্স করবে। ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানকে অনেক বেটারভাবে টক্কর দিতে পারবে এবং ফুটবল কিন্তু জমে যাবে। কিন্তু 2 বছর যেতে না যেতেই আমরা দেখতে পেলাম যে এই সি সিমেন্ট ইস্টবেঙ্গলকে আর ইনভেস্ট করতে ইন্টারেস্ট দেখালো না। তার মূল কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের কিন্তু নিজস্ব প্রবলেম। ইস্টবেঙ্গল যখন এই সি সিমেন্টকে সঙ্গে নিয়ে আইএসএল খেলতে এসেছিল, তখন যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেই জিনিসগুলো কিন্তু তারা ফলো করেনি। পেপার ওয়ার্কিংয়ে অনেক প্রবলেম ছিল। ইস্টবেঙ্গল সঙ্গে এই সি সিমেন্টের একটা দূরত্ব তৈরি হলো। এর ফলে সি সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের দূরত্ব হওয়ার ফলেই কিন্তু সি সিমেন্ট ইস্টবেঙ্গল দলটাকে ছেড়ে দিল। এর মূলত কারণ হচ্ছে তারা বিভিন্নভাবে দেখা গেল যে ইস্টবেঙ্গল ক্লাব বলতে থাকলো যে আমরা এইভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে খেললে আমাদের ক্লাব বিক্রি হয়ে যাবে। এই পলিটিক্সটা যে খেলা শুরু হলো, তার ফলে একটা বড় ইনভেস্টার হাতছাড়া হলো। সি সিমেন্টের মধ্যে ক্ষমতা ছিল যে কিনা একটা বড় বড় প্লেয়ারকে তাদের দলে আনার। ইমামি গোষ্ঠী আসার ফলে যে জিনিসটা ঘটলো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল আবার পুনরায় আইএসএল খেলা স্টার্ট করলো ঠিকই, কিন্তু প্রথম বছরে ইস্টবেঙ্গল খুব একটা হাইপ তুলতে পারলো না, খুব একটা ভালো প্লেয়ার আনতে পারলো না। তার ফলে ইস্টবেঙ্গল অনেক বেশি কিন্তু বাজে পারফরমেন্স করতে আমরা দেখলাম। এবং তার সাথে সাথে যে জিনিসটা দেখা গেল, এই সি সিমেন্ট পরবর্তীকালে ইস্টবেঙ্গলকে অনেক বেশি ভালো দল বানাতে সাহায্য করলো, কিন্তু এই সি সিমেন্ট মোহনবাগানের মতো দল বানাতে পারছে না। এর মূল কারণই যদি দেখতে হয় তাহলে প্রথমেই বুঝতে হবে যে সি সিমেন্ট যেসব প্লেয়ারগুলোকে টার্গেট করছে সেই প্লেয়ারগুলো কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চাইছে না। এটা হচ্ছে সবথেকে বড় কারণ। তারা বলতে চাইছে আমরা যদি কলকাতায় খেলতে যাই একটাই ক্লাবে যাব, সেটা হচ্ছে মোহনবাগান। আর যদিও বা যেসব প্লেয়াররা এই ইস্টবেঙ্গল দলে আসছে তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে। আমরা দেখলাম জিকসান সিংয়ের কথা। জিকসানকে ইস্টবেঙ্গল যখন সাইন করালো দেখলাম একটা হিউজ পরিমাণ টাকা ট্রান্সফার ফ্রি বাবদ দিতে হলো এবং জিকসানকেও কিন্তু একটা ভালো রকমের স্যালারি দিতে হলো। জিকসান কিন্তু অতটা ডিজার্ভ করে না, তাও দিতে হলো।
এবং আনোয়ার আলীর ক্ষেত্রে তো পুরোপুরি লাঠালাঠি শুরু হয়ে গেল ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যে, এবং মোহনবাগানের থেকে আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল আলটিমেটলি রঞ্জিত বাজাতের মাধ্যম দিয়ে বার করে আনলো ঠিকই, কিন্তু ইস্টবেঙ্গল আনার ফলেও তাদের দল শক্তিশালী করতে পারলো না। তার কারণ আনোয়ার আলী একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইস্টবেঙ্গল দলের কাছে চেয়েছিল এবং সেইটা ইস্টবেঙ্গল পে করে, এবং তারপরে ইস্টবেঙ্গল যেসব বিদেশিগুলোকে সাইন করলো খুব একটা কিন্তু বড় মানের বিদেশি তারা আনতে পারেনি। দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোস ভালো প্লেয়ার, ঠিক আছে, কিন্তু দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোস আইএসএল শিল্ড বা আইএসএল কাপ জেতাবে এটা কিন্তু প্রত্যাশা করাটা একটু বেশি হয়ে যায়। দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোসের মধ্যে স্কোরিং অ্যাবিলিটি আছে, হেডিং অ্যাবিলিটি আছে, ঠিক আছে, কিন্তু দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোস সেই লেভেলের প্লেয়ার না যে কিনা প্রতি ম্যাচে নেবে গোল করবে। এছাড়া যদি দেখা যায় মাদি তালালকে পাঞ্জাব এফসি থেকে ইস্টবেঙ্গল ভালোভাবে সাইনিং করে এনেছিল ঠিকই, কিন্তু মাদি তালালের চোটটা লেগে যায়, এবং এই যে দলটা ইস্টবেঙ্গল বানাতে চাইলো জিকসান সিং, আনোয়ার আলী, মাদি তালাল, এছাড়া দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোস, এই প্লেয়ারগুলো কম্বিনেশান গড়ে তুলতে কিন্তু একটা সমস্যা তৈরি করলো। তারা কিন্তু খুব কুইকলি কম্বিনেশানের মধ্যে ফিট হতে পারলো না। এর ফলে ইস্টবেঙ্গলের যে খেলার পদ্ধতি ছিল সেই পদ্ধতিটা যেমন ভেঙে পড়লো এবং ইস্টবেঙ্গল কিন্তু আস্তে আস্তে খারাপ পারফরমেন্স শুরু করলো। এবার যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল আরও বেশ কিছু ভালো প্লেয়ার তাদের দলে নিয়েছিল, প্রভাত লাখরা, এছাড়া বলা চলে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মেসি বাউলি, রিচার্ড সেলিস, এইসব প্লেয়াররা ভালো প্লেয়ার, মধ্যমানের প্লেয়ার, কিন্তু ইস্টবেঙ্গলে এই প্লেয়ারগুলোর যে পারফরমেন্স করার আগ্রহ সেটা কিন্তু অতটা আমরা দেখতে পাচ্ছি না। পারফরমেন্স দিয়ে বিচার করতে গেলে এরা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। মেসি বাউলি অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে। মেসি বাউলি ইস্টবেঙ্গলে নেক্সট সিজনেও থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ সেই অর্থে রিচার্ড স্যালিস, প্রভাত লাখরা এরা যে ভালো পারফরমেন্স করেছে এটা বলা যাবে না। ইস্টবেঙ্গল সবথেকে বড় প্লেয়ারটাকে তুলতে চেয়েছিল আপুইয়া কিন্তু ইস্টবেঙ্গলে যেতে রাজি হলো না, কারণ ইস্টবেঙ্গল বর্তমানের মাটিতে দাঁড়িয়ে এখনও আইএসএলের টপ 6-এও পৌঁছতে পারেনি। ট্রফি তো বাদ দিন, টপ 6-এ না পৌঁছতে পারাটাই অন্যান্য দলের প্লেয়াররা কিন্তু ইস্টবেঙ্গলে আসতে অতটা মোটিভেটেড হচ্ছে না। মোহনবাগানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর যারা ট্রফি পাচ্ছে, এবং মোহনবাগান যেহেতু এটিকে গোষ্ঠীর সঙ্গে মার্চ হয়েছিল, এটিকেরও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, 3খানা কাপ জয় করেছিল এই এটিকে দলটা, তার মানে বোঝাই যাচ্ছে যে এটিকেরও কিন্তু একটা কাপ জয়ের একটা বিরাট হিস্ট্রি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান আর এটিকে এই দুটো দল যখন মিলে গেল তখনই কিন্তু অরিজিনালি মোহনবাগান হিসেবে কিন্তু মোহনবাগান নিজেদেরকে তুলে ধরতে পারলো, কারণ তাদের যে সমর্থক সংখ্যা সেই সমর্থক সংখ্যাটা কিন্তু একটা ফ্যাক্টর করলো, এবং ভালো প্লেয়ার আসার ক্ষেত্রেও এই সমর্থকরাই কিন্তু সবথেকে বড় ভূমিকা পালন করলো। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তাদের কাছে ট্রফিও নেই এবং সমর্থক সংখ্যারা অত্যন্ত হতাশ ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে, তারা সবসময় ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে। এতে প্লেয়াররা কিন্তু আসতে একটুখানি সন্দেহ প্রকাশ করছে যে আমরা ইস্টবেঙ্গলে যাব, ইস্টবেঙ্গল তো এমনি পারফরমেন্সের দিক থেকে ভালো নয়, তার সাথে সাথে ইস্টবেঙ্গলের যে ক্লাবের সমর্থকরা আছে তারা কিন্তু মন খুলে মাঠে আসে না, তাই তারা ফার্স্ট প্রেফারেন্স মোহনবাগানকেই দিতে থাকলো। এইভাবেই কিন্তু মোহনবাগান
ওই ইস্টবেঙ্গল দলের থেকে সবসময় ভালো টিম বানাতেই দেখা গেল। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।